প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে এই যে দীর্ঘ 20 বছর যাবৎ যে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এই কমিশন এইসব ব্যাপারে তদন্ত করবে কিনা এবং তদন্ত করে যাদেরকে অন্যায়ভাবে যে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে এটার কি প্রতিবিধান করবে। নতুন করে 6টি কমিশন গঠন করা হচ্ছে প্রতিষ্ঠানের সংস্কারের জন্য। জি, আপনাদের প্রত্যাশা কি, মানে এই কমিশনগুলো আসলে কিভাবে কাজ করবে? না, প্রথমত যে কমিশন যে গঠন করা হয়েছে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখব। এখন আমরা দেখব যে এই কমিশনগুলো যে গঠন করা হয়েছে, তো ওনাদেরকে তো একটা টার্মস অফ রেফারেন্স বা ওনাদের হচ্ছিল কার্য পদ্ধতি ওনারা নিজেরাই হয়তো নির্ধারণ করে তারপরে ওনারা ওনাদের কার্যক্রম শুরু করবেন। তো আমরা দেখব যে ওনারা যে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ওনারা কী ধরনের আলাপ আলোচনা করেন বা স্টেক হোল্ডারদের থেকে কী ধরনের সুপারিশ আসে এবং সেই সুপারিশগুলো ওনারা কীভাবে লিপিবদ্ধ করে আবার এগুলোকে চূড়ান্ত করে তারা আমাদের যে সরকারের নিকট পেশ করে, সেটা আমরা দেখব। এখন ধরেন আমি যেহেতু নির্বাচন কমিশনে আমি কাজ করেছি নির্বাচন কমিশন সম্পর্কে, আর যেহেতু আমি বিচার বিভাগে ছিলাম, আমি বিচার বিভাগের সম্পর্কে কিছু বলতে চাই বা কিছু আলোকপাত করতে চাই। এখন বিচার বিভাগীয় কমিশনে যাকে প্রদান করা হয়েছে উনি নিজেই কিন্তু ভুক্তভোগী। উনি আপিল বিভাগের বিচারক ছিলেন, ওনাকে সুপারসিড করে উনি চিফ জাস্টিস হওয়ার মতো ওনার জ্যেষ্ঠতা ছিল, ওনার জ্যেষ্ঠতা অতিক্রম করে বা ওনাকে অতিক্রান্ত করে এবং আরেকজনকে অতিক্রান্ত করে একজনকে প্রধান বিচারপতি করা হয়। তাহলে তো উনি নিজে জানেন যে একজন ব্যক্তির জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও, সততা এবং মেধা থাকা সত্ত্বেও তাকে যদি অতিক্রান্ত করা হয় তাহলে তার মনোব্যথা কী, এটা তো নিশ্চয়ই উনি উপলব্ধি করেন বা উনি বুঝতে পারেন। এখন উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে বা উচ্চ আদালত থেকে ধরেন হাইকোর্ট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার ক্ষেত্রে অথবা অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ যিনি আছে ওনাকে অতিক্রান্ত করে কনিষ্ঠদেরকে যে প্রধান বিচারপতি করা হয়েছে, এগুলোর ক্ষেত্রে হয়তো এটা পত্রপত্রিকাতে লেখালেখি হয়, কিন্তু অধস্থন আদালতের ব্যাপারে তো ওইভাবে তো লেখালেখি হয় না। আমাদের যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন এবং বর্তমানে আপিল বিভাগে যারা আছেন, যে আমার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা যদি না হতো তাহলে কিন্তু উনিও কিন্তু অতিক্রান্ত হয়েছিলেন, এই যে বর্তমান প্রধান বিচারপতি, তাহলে হয়তো উনি অতিক্রান্ত হিসাবেই হয়তো অবসর গ্রহণ করতেন, প্রধান বিচারপতি হওয়ার সুযোগ ওনার হয়তো হতো না। এখন ওনার যে শিক্ষাগত যোগ্যতা, এই মানের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সুপ্রিম কোর্টের মানে অন্যান্য যে বিচারক আছে কোনো বিচারকের কিন্তু এই ধরনের এত উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা নাই। কিন্তু আমরা কি দেখলাম যে এত যোগ্যতা থাকা সত্ত্বেও ওনাকে প্রধান বিচারপতি করা হয় নাই এবং এই পরিবর্তনের কারণে উনি প্রধান বিচারপতি হলেন এবং আপিল বিভাগে এখন যারা আছেন তারাও কিন্তু অবমূল্যায়িত ছিলেন, তাদের জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে আপিল বিভাগে নেওয়া হয় নাই, পরিবর্তনের কারণে তারা আপিল বিভাগে গেলেন। এখন আমি সাবঅর্ডিনেট জুডিশিয়ারির কথা বলি যে বিগত 20 বছরে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির যে নিয়োগগুলো হয়েছে, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে হায়ার জুডিশিয়ারিতে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে সুপারসেশন হয়েছে এবং দেখা গিয়েছে যে প্রথম 54 জনকে সুপারসিড করে 55 নম্বরকে হাইকোর্টের বিচারক করা হয়েছে, 205 জনকে সুপারসিড করে 206 নাম্বার যিনি ছিল তাকে হাইকোর্টের বিচারক করা হয়েছে। তাহলে আপনি যাদেরকে সুপারসিড করলেন আপনার তো একটা সামারি তো দিতে হয়, যে রাষ্ট্রপতির কাছে একটা সামারি যায় তো যিনি নিয়োগ দেন, তো সামারিতে তো বলতে হবে যে আমি 54 নাম্বার ক্রমিকের যিনি তাকে আমি হাইকোর্ট জাজ হওয়ার জন্য সুপারিশ করলাম, কিন্তু ওনার আগে যে 53 জন আছে এই 53 জন মেধা, দক্ষতা এবং যোগ্যতার বিচারে বা সততা এবং ন্যায়পরায়ণতার বিচারে এর চেয়ে হচ্ছিল এই নিম্নমানের এবং সেজন্য তাকে সুপারিশ করা হলো। তো এই ধরনের কোনো কি যে এই সুপারিশ করা হয়েছে, যদি সামারিতে যদি এই ধরনের নোট যদি না থেকে থাকে তাহলে হলো এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রী এরা সবাই হলো এই যে অধিকার ক্ষুণ্ণ একজন বিচারকের যে ন্যায়সঙ্গ অধিকার, তিনি জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও যে তাকে যে অতিক্রান্ত করা হলো, তাহলে এই দোষে দোষী এবং এই দোষে দোষী হওয়ার কারণে তাকে এরা তো জবাবদিহিতার ঊর্ধ্বে, এতদিন পর্যন্ত জবাবদিহি করা নাই। এখন এই কমিশন কি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবে কিনা? এই যে দীর্ঘদিন যাবৎ যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারির বিচারক মানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে হায়ার জুডিশিয়ারিতে বিচারক নিয়োগ এবং হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগ এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে এই যে দীর্ঘ 20 বছর যাবৎ যে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এই কমিশন এইসব ব্যাপারে তদন্ত করবে কিনা এবং তদন্ত করে যাদেরকে অন্যায়ভাবে যে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে এটার কি প্রতিবিধান করবে। আর যাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, আমাদের একটা গভর্নমেন্টের একটা রুলস আছে হচ্ছিল নেক্সট বিলো রুলস, আমাকে যদি অন্যায়ভাবে অতিক্রান্ত করে তাহলে মানে যাকে
মানে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যাকে পদোন্নতি দেওয়া হয়েছে বা উচ্চ পদে আসীন করা হয়েছে, তাহলে তার নিম্নে যারা আছে সবাই কিন্তু পে প্রোটেকশন পাওয়ার কথা, তার চেয়ে নিম্ন বেতন ভাতা তারা পাবে না। তাহলে এই ধরনের এগুলোর ব্যাপারে কি ধরনের ওনারা প্রতিবিধান করবেন? এটা হচ্ছিল বিচার বিভাগের ক্ষেত্রে। তারপরে ধরেন বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা বলবো যে বিচার বিভাগের যে বিচার বিভাগের সর্বনিম্ন পদ সহকারী জজ, সেখানে একটা যোগ্যতা দেওয়া আছে যে কি ধরনের যোগ্যতা থাকলে একজন ব্যক্তি সহকারী জজ হতে পারবেন। আর আমাদের সংবিধানে আছে যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণী আইন করবেন, সে আইন কিন্তু এখনো হয় নাই। কিন্তু ওই আইন করলে সেই আইনের যোগ্যতা এমন হবে যেটা হচ্ছিল সহকারী জজের যে যোগ্যতা তার চেয়ে উচ্চতর যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখন সহকারী জজের নিম্নতর যোগ্যতা সম্পন্ন কেউ যদি উচ্চ আদালতের বিচারক পদে আসীন থেকে থাকেন, তাহলে এই কমিশনের কাছে আমরা প্রত্যাশা করব তারা এই ব্যাপারে সুপারিশ দেখ যে এরা যেহেতু সহকারী জজের যোগ্যতা মিট করে না, তাহলে তাদেরকে মানে অন্যায়ভাবে এইভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের ব্যাপারে কী ধরনের সুপারিশ থাকে এটা আমরা দেখতে চাই।